আমার মতো যারা ভাবেন আদার ব্যাপারই হলেও জাহাজের খবরটাও আমাদেরই রাখতে হবে, আমার মতোই যারা দেখেন পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর সুতোই বাঁধা সেই রাজনীতির নাটাইয়ে তাদের স্বাগত আজকের রাজকাহনে। সাথে আছি নবনীতা চৌধুরী, নিবেদন করছে শাহ সিমেন্ট। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। দুর্নীতি দমন কমিশন গত সোমবার রাজধানীর 3টি হাসপাতাল সহ দেশের 11টি সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে উপজেলা পর্যায়ে 62% এবং জেলা ও রাজধানীতে 40% চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছে। রোস্টার ডিউটি অনুযায়ী রাজধানীর দুটো হাসপাতালে 110 জন চিকিৎসকের মধ্যে 11 জন এবং ঢাকার বাইরে 7 জেলায় 131 জন চিকিৎসকের মধ্যে 81 জনই অনুপস্থিত ছিলেন। মুগদা জেনারেল হাসপাতালে সব চিকিৎসক থাকলেও ঘুষ নেওয়ার সময় ধরা পড়ে দুদক টিমের সুপারিশে বরখাস্ত হয়েছেন জরুরি বিভাগের এক কর্মচারী। সরকারি হাসপাতালে ভোগান্তির বিষয়ে দুদকের হটলাইন নম্বরে আসা অভিযোগের প্রেক্ষিতে এসব অভিযান চালিয়ে দুদক বলছে দায়িত্বে অবহেলার বিষয়ে কঠোর অবস্থান নেবে তারা। ব্যবসায়িক চিন্তা থেকে চিকিৎসকেরা প্রাইভেট হাসপাতালে বেশি সময় দেন উল্লেখ করে তাদের আয়ের সঙ্গে সম্পদের তারতম্য থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 2013 সালে কর্মস্থলে উপস্থিত না থাকায় উপজেলা ও তার নিচের পর্যায়ে শতাধিক চিকিৎসককে চাকুরিচ্যুত করা হয়েছিল বলে জানিয়েছিলেন তখনকার স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক। কয়েক দফায় সরকারি চিকিৎসকদের কর্মক্ষেত্রে থেকে মানুষকে সেবা দিতে না পারলে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলার পর পদ তৈরি করে নিয়োগ দেওয়ার পরেও গত অক্টোবরে আবার চিকিৎসক না থাকায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 10ই জানুয়ারি গ্রামে চিকিৎসক না থাকলে সরকারের সব উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে উল্লেখ করে চিকিৎসকদের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সেবা প্রদানের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন দুর্নীতি দমন কমিশন দুদকের লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন বিভাগের মহাপরিচালক মহিদুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর সাবেক সভাপতি ও জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রশিদি মাহবুব এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের সভাপতি অধ্যাপক ডাক্তার ইকবাল আরসালান। স্বাগত আপনাদের তিনজনকেই। মহিদুল ইসলাম, আমরা বিষয় নির্ধারণ করেছি হাসপাতালে ডাক্তার নাই কেন, মানে কেন ডাক্তাররা হাসপাতালে নাই সেটা কারণটা কি মনে হয়? জি ধন্যবাদ। এই বিষয়ে আমাদের দুর্নীতি দমন কমিশনের একটি আপনার হটলাইন আছে 106, সেইটাতে বিভিন্ন সময়ে আমাদের কাছে কমপ্লেন আসে, এছাড়াও লিখিতভাবেও কমপ্লেন আসে ডাক্তারদের। এখন যেটি বলছেন কারণ কি, কারণ তো ডাক্তার সাহেবরা তো এগুলো কিন্তু সরকারি হাসপাতালের বিষয়, পাওয়া যায় না হাসপাতালে গিয়ে, সেই কমপ্লেনটা আপনাদের কাছে এসেছে? অনেক আমাদের কাছে আসে এবং মানুষের কাছেও আছে, হয়তো পত্রিকাতেও অনেক সময় এই খবর। তার মানে মানুষ এটাকে সরাসরি দুর্নীতি হিসেবে দেখছেন? দুর্নীতি হিসেবে দেখছে, যেমন একইভাবে আমার দুর্নীতির আইনেও পড়ে। কারণ হচ্ছে যে সরকারি কর্মকর্তা আইনানুগ যে ডিরেকশন অফ দি ল, সেইটার ব্যত্যয় ঘটিয়ে যদি কিছু করেন মানে হচ্ছে উনি যদি সেই কাজ থেকে বিরতও থাকেন যার ফলে অন্যের ক্ষতি হয়, সেটা তার যদি ইচ্ছা নাও থাকে, যদি তার জানা থাকে যে এই ফলে মানুষের ক্ষতি হবে, তাহলেও কিন্তু সেটি আমার একটি ধারাই অপরাধ। সুতরাং এইটা আপনি যেটি বলছেন দুর্নীতি, কারণ যিনি ডাক্তার চাকরি করছেন তার দায়িত্ব হচ্ছে যে ওখানে রোগীদেরকে সেবা দেওয়া। উনি যদি অনুপস্থিত থাকেন তাহলে সেই সেবা থেকে বঞ্চিত হবেন, এটি মানে ডাক্তার সাহেব কেন যে কোনো বোধসম্পন্ন মানুষই সেটি জানেন। তো এইটা জানবার পরেও তার আইনানুগ দায়িত্ব হচ্ছে যে চাকরিতে কর্মস্থলে থাকা, সেটি যদি না থাকেন তাহলে তো অবশ্যই দুর্নীতি। এবং মানুষের যে ভোগান্তি আজকে চিকিৎসা ক্ষেত্রে আছে এবং আরও অন্যান্য যে সমস্ত সার্ভিস দেওয়ার জায়গাগুলো আছে সেগুলোতেও কিন্তু এই অভিযোগ আছে যে তাদেরকে ঠিকমতো পাওয়া যায় না, অথবা গেলেও সেখানে সার্ভিস পাওয়া যায় না। কিছুদিন আগে পত্রিকায় একটি রিপোর্ট দেখলাম যে এখন ব্যাংকের সার্ভিসেরও ডেলিভারি এত স্লো হয়ে গেছে। তো এইগুলো তো এখন সেগুলোর পেছনেও কিছু আপনাদের কাছে অভিযোগ যাচ্ছে, আসছে, দেখছিও। তো এইগুলো তো মানে মানুষকে হয়রানি করতে পারলে হয়তো বা নিজে কিছু বেনিফিটেড হওয়ার সুযোগ হয়, এবং সেটা হলে নিজের কিছু আর্থিক সাময়িক কিছু লাভ হয়। সেই লাভ দিয়ে যে
আমরা এখন বাংলাদেশে মানুষ আমরা সবাই বোধহয় ক্ষণিক লাভের জন্য খুব বেশি ব্যতিব্যস্ত হয়ে গেছে। কিন্তু আপনার কিছুদিন আগে একটি জরিপে আসলো যে সুখী, তো সুখী আপনার আমাদের দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখন আমরা আপনার 2018 সালে 156টা দেশের মধ্যে আমাদের অবস্থান 115, 17তে 155টা দেশের মধ্যে 110-এ ছিলাম আমরা। তার মানে আমরা নেমে গেলাম। তার সুখের যে অনুভূতি, তো সেই অনুভূতি যিনি দুর্নীতি করছেন, আমার তো মনে হয় যে তারও সেই সুখের অনুভূতিতে ঘাটতি আছে। আমি মইদুল ইসলাম এরপরে যখন আপনার কাছে আসব তখন আমি আসলে আবার দুর্নীতি দমন কমিশন আজকে স্বাস্থ্য বিভাগে চিঠি দিয়েছেন, দুর্নীতির শক্তিশালী বলয় তৈরি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের 23 জন কর্মকর্তা কর্মচারী, সেই বিষয়টি নিয়েও আপনারা চিঠি দিয়েছেন এবং এর মধ্যে তো সেটি তো সংবাদ শিরোনামে আছেই যে স্বাস্থ্য অধিদপ্তরে আপনাকে আমি এই কথাই বলে দিই, স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির একটি বিষয় আমি এটা নিয়ে আলাদা করে আলাপ করব। আগে একটু ডাক্তাররা কেন হাসপাতালে নেই সেই বিষয়টা নিয়ে আলাপ করি। ডাক্তার ইকবাল আরসালান, আমি যদি কাল মানে এই যে সোমবারের অভিযানটার যে খবরটা আমাদের সবার কাছে এলো সেটা যদি দেখি, তাতে দেখা যাচ্ছে যে আসলে সমস্যাটা ঢাকার বাইরের হাসপাতালে, মানে সেরকম বোধহয় একরকম বলা যায়, কারণ রাজধানীর দুটো যে হাসপাতালে গেছেন দুদক, কর্মচারী কল্যাণ হাসপাতাল এবং মা ও শিশু সদন, এই মুগদা জেনারেল হাসপাতাল, এইগুলোর মধ্যে 110 জন চিকিৎসকের মধ্যে আসলে অনুপস্থিত ছিলেন 11 জন। আর অন্য জায়গায় ঢাকার বাইরে 7 জেলায় 131 জন চিকিৎসকের মধ্যে অনুপস্থিত ছিলেন 81 জন। তার মানে ঢাকার বাইরে ব্যাপারটা ব্যাধির মতো। এবং সেটা তো প্রায় মানে আমি যদি স্মরণ করতে পারি, মানে আমি আমার শৈশব থেকে আসলে দেখছি যে পত্র পত্রিকায় হাসপাতাল আছে ডাক্তার নাই, এই খবর বেরোচ্ছে। পরিস্থিতির কি তার মানে খুব বেশি বদল হয় নাই? ধন্যবাদ নমনীতা। পরিস্থিতির বদল হয়েছে, এটা মানে আপনার অনস্বীকার্য। পরিস্থিতি বদলেছে, যেরকম ধরেন যে আগে আমাদের দেশের যে চিকিৎসার যে সম্প্রসারণ যে অবস্থায় ছিল তার চাইতে অনেক অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। বিশেষ করে আপনি যদি দুই একটা খাতটি দেখেন, যে আপনার হার্টের যে প্রবলেম বা আমরা বলি যে হৃদরোগের যে সমস্যা, সেই সমস্যার জন্য আমাদের 100% রোগী দেশের বাইরে যেত। এখন কিন্তু খুব কম সংখ্যক যান, এবং কিছু আছে যে ভ্যানিটি, কিছু আছে যে তাদের যে বাইরে যাওয়ার একটা ইয়া থাকে। এটা গ্লোবাল যে আপনার সমস্যা, যে আপনার ভারত থেকেও যাচ্ছে, কলকাতার থেকে ওরা দেখবেন চেন্নাইতে গেলে, চেন্নাইতে যদি যান, কলকাতার লোকেরা বলছে দাদা আমাদের 12টা বাজিয়ে দিয়েছিল সেজন্য চেন্নাই আসলাম, আবার চেন্নাইয়ের লোক চলে যাচ্ছে সিঙ্গাপুর। এটা আছে, তো বাংলাদেশেও এটা আছে, কিন্তু অনেক আপনার ডেভেলপমেন্ট আছে। এখন সমস্যা হচ্ছে কি, যে রিসেন্ট যে সমস্যাটা সেটা হচ্ছে অনুপস্থিতি নিয়েই আসলে কথাগুলো হয়, এবং রোগীদের সাধারণ কমপ্লেইন থাকে যে তারা তাদের এক্সপেক্টেড যে কনসেন্ট্রেশন অফ ডক্টরস অ্যান্ড নার্সেস দে আর নট গেটিং ইট। এখন সমস্যাটা কোথায়? এমনিতেই তো রোগীর অনুপাতে ডাক্তারের সংখ্যা বাংলাদেশে খুব কম, তার মধ্যে 131 এর মধ্যে যদি 81 জনই অনুপস্থিত থাকে। না না না, আমি মানে অনুপস্থিতির বিষয়টা তো আরো আসছি আমি এক এক করে। দেখেন, একটা হাসপাতাল আপনি যদি জেলা হাসপাতাল পর্যায়ে যান, জেলা হাসপাতাল পর্যন্ত কোনো হাসপাতালে যে বেড সংখ্যার সমান কোথাও রোগী নেই, 3 গুণ 4 গুণ রোগী থাকে এখন। এবং আরেকটি বিষয় আপনারা জানেন কিনা, সেটা হচ্ছে যে সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় তারা বিভিন্ন সময় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে 100 বেডের হাসপাতালকে 250 বেডের হাসপাতাল করে ফেলেন, কিন্তু সেখানে জনবল সৃষ্টি না করে। তার মানে হচ্ছে যে জনবলটা ছিল 100 রোগী চিকিৎসার জন্য, সেই হাসপাতালটাকে 250 বেডের হাসপাতাল করা হলো, এবং সেই হাসপাতালে 250 বেডের হাসপাতালে 700 থেকে 800 রোগী থাকে। তাহলে সেই জনবল তো ডাইলুটেড হয়ে যাবে, আপনি তো ডাক্তার নার্স তো চোখে দেখা যাবে না তখন। কারণ যে 100 রোগীর যদি 5টা রোগী দেখতে পেত, তাহলে এখানে তার চাইতে আপনার 5 গুণ রোগী, যদি 5 গুণ না 7 গুণ 8 গুণ যদি রোগী হয়, তাহলে ডাইলুটেড হয়ে যাচ্ছে না
পুরাটা কিন্তু ডাক্তার একটা বিষয়। আরসালান, এটা তো কোনো পারসেপশন ইনডেক্স না, দুদক গেছে না 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 গিয়ে না, আমি আমি ডাক্তারদের আসি উপস্থিতি আমি আমি দেখেছে। আসি যে আপনার হচ্ছে যে না, এই যে ঢালাও মন্তব্য যে আপনার ডাক্তাররা থাকে না বা আপনার এটা হচ্ছে ঢালাও হলো চিকিৎসা কোথায়? পাচ্ছে গেল না, তো দুদকে। না 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 না, আমি বলছি, আমি বলি In between যে আছে। আমি আচ্ছা। বলি যে আপনার যে আমিও তথ্য দেই, তাহলে হচ্ছে যে আমি জানি না ওনারা কিভাবে এই সার্ভেটা হয়েছে এবং সার্ভে যারা করেছেন তারা তাদের বক্তব্যটা কি সেটা আমি শুনতে পারিনি, কিন্তু আমিও তথ্য নেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা। যেমন ধরেন যে টাঙ্গাইলের দেলদুয়ারে ওনারা গেছেন এবং পাবনায় দুটো উপজেলা আটঘরিয়া স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে স্বাস্থ্য গেছেন। কমপ্লেক্স, হ্যাঁ, সদর আটঘরিয়া জেনারেল এবং- হ্যাঁ। হাসপাতাল। এবং সেখানে হচ্ছে সদর জেনারেল হাসপাতালের টা আমি রাখি, যে পরে বলি, এই যে উপজেলায় আপনার যে চিকিৎসক থাকার কথা এবং যাদের ওইখানে পদায়ন আছে, দেলদুয়ারে 15 জন পদায়ন আছে, তার মধ্যে 4 জন হচ্ছে আপনার ডেপুটেশনে উচ্চশিক্ষার জন্য, একজন হচ্ছে ট্রেনিংয়ে, তারপরে হচ্ছে যে আর একজন ছিলেন সিএলএ। আমি ধরে নিলাম সিএলটা হচ্ছে যে ভুয়া, যে না, কিন্তু অনুপস্থিত। সেটা তো আপনি ধরে নিতে পারেন না, সিএল না না, নেওয়ার অধিকার ধরতে তো পারি আছে না, কিন্তু ডাক্তারের। অধিকার আছে। আমি হ্যাঁ, ধরলাম অবশ্যই। যে না, ঠিক আছে। তো এখন যে আপনার এইখানে যদি আমি দেখি তাইলে পরে অনুপস্থিতির পার্সেন্টেজ কত দাঁড়ায়, যে আমার এখানে থাকার কথা, তাহলে পরে যে আপনার আরেকজন ছিল একটা মিটিং এ। ডাক্তার আরসালান, হ্যাঁ, ওনারা যে হিসাবটা দিচ্ছেন দুদক, তারা কিন্তু বলছেন রোস্টার ডিউটি অনুযায়ী। কাজে আমি নিশ্চিত যে সেখানে নিশ্চয়ই যিনি ট্রেনিং এ আছেন, যিনি ডেপুটেশনে আছেন, আমি বলি, তারা নাই। আপনার উপজেলা লেভেলে আপনার কনসালটেন্ট হচ্ছে 10 জন, আর হচ্ছে যে আপনার মেডিকেল অফিসার হচ্ছে 4 জন, হচ্ছে এফপিও 1 জন, ঠিক আছে, এই হলো 15 জন। এই 15 জন লোকের মধ্যে আপনার যে আমাদের আপনার এমনিও কিন্তু চিকিৎসকের শর্টেজ আছে, কোথাও আপনার আমরা জানি পদায়নই নাই। এখন হচ্ছে যে যেগুলো আছে তার মধ্যে যে আমি বলছি না যে আপনার দুদক যেটা পেয়েছে যে অনুপস্থিতি, সেটা একেবারে মানে আমি যে গ্রহণ করছি না তা না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে স্ট্যাটিস্টিক্সটা যেটা মানে সংখ্যার যে বিশ্লেষণ, এইখানে আপনার হচ্ছে আমি মনে করি যে ঘাটতি আছে। কারণ 61% মানে ডাক্তার যদি না থাকে তাহলে এই হাসপাতাল চলে কি করে? চলে না। ডাক্তার রশিদি বাবু, আমি একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরি, কারণ না হলে শুরু করবেন আর আমাকে বিরতিতে যেতে হবে। কারণ আমি আবারও বলছি, দুদক বলছে রোস্টার ডিউটি অনুযায়ী। ঠিক আছে। কাজেই ডাক্তার স্বল্পতা বা এইগুলো খাটে কিনা সেই যুক্তিগুলো, সেটাও আমি আপনার কাছ থেকে শুনবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহানি। ডাক্তার রশিদ ই মাহবুব, ডাক্তার ইকবাল আরসালান বলছিলেন যে মানে ডাক্তার স্বল্পতা আছে, অনেকে নানা জায়গায় ডেপুটেশনে আছেন, সিএলএ আছেন, কিন্তু একেবারে স্পষ্টত দুদক বলেছে রোস্টার ডিউটি অনুযায়ী যাদের উপস্থিত থাকার কথা ছিল তার মধ্যে একটা বড় অংশ অনুপস্থিত ছিল, 241 জনের মধ্যে 92 জন। আমি দুদককে ধন্যবাদ জানাচ্ছি, তারা একটা টপিকস মানে অন্তত সরকারি একটা সংস্থা একটা টপিকস আমাদের সাথে ডিসকাস করার জন্য দিয়েছে। এটার এক্সপ্লেনেশন দেওয়া উচিত স্বাস্থ্য বিভাগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে। উই আর নট টু গো ফর দ্যাট। তবে আমাদের কাছে কিছু এর মধ্যে সমস্যা ধরা পড়ছে, কারণ ওনারা যে রিপোর্টটা করেছে এটার মধ্যে ইন বিটুইন কিছু ফাঁক আছে, কারণ দেয়ার আর সাম টেকনিক্যালিটি অফ ইট। সেই টেকনিক্যালিটিটা কিন্তু ওনারা নেননি, ওনারা ফ্ল্যাট করে দিয়েছেন। সুতরাং আমি মনে করি আমরা এটাকে রিপোর্টটাকে ধরে নিব যে এটা ঠিক আছে, ডাক্তাররা ওখানে থাকছে না। তাইলে কিন্তু আমাকে মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করতে হয়, তারা কিন্তু গত 3 বছর ধরে আমাদেরকে ব্লাব দিচ্ছে। ব্লাব দিচ্ছে কেন? তারা ফিঙ্গারপ্রিন্ট করেছে, তারা করেছে গিয়া আপনার পাঞ্চিং মেশিন বসিয়েছে একদম উপজেলা পর্যন্ত। অ্যাট দি সেম টাইম তারা স্কাইপিতে দেখে। তাদের চোখে এগুলি ধরা পড়লো না কেন? তারা কি তদারকি করছে? তার মানে হোল সিস্টেম ইজ ফ্রড। এবং কোটি কোটি টাকা এই ইলেকট্রনিক যন্ত্রপাতি কিনতে ব্যয় করছে, সেটা কেন দুদক ধরে না? ডাক্তাররা উপস্থিত আছেন কিনা দেখতে যে স্কাইপিতে দেখেন বলছেন, এটা কি মানে র্যান্ডম বেসিসে তারা হ্যাঁ, দেখে? তাদের একটা সেলই আছে, আচ্ছা, সেল আছে, ফিঙ্গারপ্রিন্ট করে, আবার পাঞ্চিং মেশিনও আছে। এখন এখানে কোটি কোটি টাকা খরচ হয়েছে, এই টাকা খরচ করলো যে কি কারণে দুদক সেটা কেন দেখবে না? আমি কিন্তু ওই জায়গাটা যেতে চাই। ঠিক একই কারণে হচ্ছে ডাক্তারের উপস্থিতি দরকার।
এখন উপস্থিতি কেন নাই আজ পর্যন্ত কিন্তু আমরা এই কথা বলতে পারছি না যে আমরা যেটা মনে করি আপনার বর্তমানে যে চিকিৎসা ব্যবস্থাপনা ম্যানেজমেন্টের এটা একটা গুণে ধরা প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে আপনার চিকিৎসার গতি আনতে পারবেন না, কারণ এখানে যেই সমস্যাগুলো রয়ে গেছে সেই সমস্যার সমাধান আধুনিকরণ জনবান্ধব না করলে এটা হবে না। এবং সেই জায়গাতে আপনার বিনিয়োগ আছে এবং সেখানে ডাক্তারদের যেমন উপস্থিতি থাকা দরকার আছে, সরকারেরও এখানে এই জায়গাগুলো করার ব্যাপার আছে। আমরা দেখতেছি প্রতিনিয়ত এটা একটা স্লোগান হয়ে গেছে, যারা থাকে না ওরা ওই করে না। আমরা দুটো জায়গায় বিপ্লব, ওটা কিন্তু সরকারি কর্মচারী, কিন্তু ব্লেম আসছে চিকিৎসকদের। চিকিৎসক আর সরকারি কর্মচারী এক না, সব চিকিৎসক সরকারি কর্মচারী নয়। কিন্তু যখন আমাদের পেশার গায়ে লাগায় যে ডাক্তাররা এখানে আনরুলি, উই ফিল অ্যাশেমড অফ ইট। সরকার তার কর্মচারীকে রাখতে পারে না কেন? তারা একটা শ্বেতপত্র প্রকাশ করুক না কেন যে কী কারণে তারা পারতেছে না। এবং এই মিটিং থেকে আমরা বলছি সরকার এখনো যে পদক্ষেপ নিচ্ছে এটা এরা পারবে না। ইট নিডস রিফর্ম। বড় বড় কথা বলতেছে, কিন্তু সরকার তো মানে একেবারে সাম্প্রতিক সময়ে 10,000 নতুন ডাক্তার আপনি 10,000 নিয়োগ দিয়েছে। 10,000 নতুন ডাক্তার কেন 20,000 নতুন? এই নিয়োগটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমরা কিন্তু কথাটা বলছি পরীক্ষাটা হয়েছে মানে হাউ টু কিপ দেম। সেই কিপ দেওয়ার জন্য যে স্ট্রাকচারাল পরিবর্তন লাগবে, সেই স্ট্রাকচার ম্যানেজমেন্টের সেই স্ট্রাকচারাল পরিবর্তন তারা করছে না। এবং আমি যতটুকু জানি এটা দেখার জন্য তো থানা হেলথ অ্যাডমিনিস্ট্রেটরই ছিল, হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট আছে, তারা কেন এইগুলো রিপোর্ট করে না হেলথ মিনিস্ট্রিকে? তার কর্মচারীরা কাজ করছে না, তার অফিসাররা কাজ করছে না। দুদুক ওখানে যাওয়া, আই শুড সে ইন আদার ওয়ে, দে হ্যাভ গট এভরি রাইট, বাট ইট ইজ এ ডাইরেক্ট, দে শুড বি সেম ফর দ্যাট স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা তাদের নিজেদের কাজটা গুছিয়ে করতে পারছে না, অন্যকে দিয়ে আঙ্গুল দিয়ে দেখাতে হচ্ছে। তা আমি আবারও এখান থেকে বলবো, লেট আস সিট টুগেদার, লেট আস ফাইনালাইজ হাউ ইট ক্যান বি ডান জনবান্ধব। তার প্রতিবন্ধকতাগুলো কি আছে সেগুলো আমরা আগে ডিসকাস করি। কিন্তু ডাক্তাররা যে মানে নিজের সরকারি হাসপাতালে কাজ না করে প্রাইভেট প্র্যাকটিসের সময় দেন, সরকারি ডাক্তাররা, সরকারি কর্মচারী যে ডাক্তাররা, আমি নিজেকে সংশোধন করছি, সেটা তো একটা দীর্ঘ উদ্বেগের ব্যাপার ডাক্তার মাহবুব। এবং আপনারই মনে থাকবে যে গত কয়েক বছরে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যিনি ছিলেন, তারা যখনই ডাক্তারদের সমাবেশে গেছেন তখনই বলেছেন যে স্বাস্থ্য ব্যবস্থায় মানে আমরা সেবা পৌঁছে দিতে পারবো না যদি ডাক্তার না থাকেন। আমি তো তাইলে তো সেই একই কথা আসছে, তাহলে ডাক্তারদের সাথে বসেন, হাউ ইট কুড বি ডান। আপনি হুকুম দিলে এটা হবে না, সেটা কি করে করা যেতে পারে? আমি তো উন্নত বিশ্বতে এই প্রবলেমগুলো ছিল, তারা তো এগুলো সলভ করেছে। দেয়ার আর ওয়েজ এন্ড মিনস। আপনার ওয়েজ এন্ড মিনস আপনাকে বের করতে হবে, সেটা হুকুমদারি দিয়ে এটা হবে না। এখানে আমি একটা পার্থক্য দেখি উন্নত বিশ্বের সঙ্গে, যে উন্নত বিশ্বেরও তো অনেক দেশ সকলের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া, সকলের কাছে বিনামূল্যে এক রকমের মানে একদম বেসিক চিকিৎসাটা পৌঁছে দেওয়া, এই কমিটমেন্ট, এই প্রতিশ্রুতি রাষ্ট্রের নাই। আমাদের রাষ্ট্রের তো এই প্রতিশ্রুতি আছে, সেখানে সংগ্রামটা কিনা? কারণ ডাক্তার দেখছেন তিনি বাইরে প্রাইভেট প্র্যাকটিস করলে বেশি রোজগার করতে পারেন, রাষ্ট্রের এই পরিমাণ টাকা দেওয়ার সক্ষমতা নেই, এটাই সমস্যা। না না না, এটা আসলে সমস্যা না, এটা সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে অন্য জায়গায়, যেমন যে আমি বলি যে যারা প্র্যাকটিস করেন বিকালে ক্লিনিকে, তারা কি অফিস আওয়ারে কি প্র্যাকটিস করেন না, তারা হচ্ছে তাদের অফিস টাইমের পরে যে প্র্যাকটিস করেন। এবং এই প্র্যাকটিসের রীতিটা আপনার অনেক দেশে আছে, অনেক দেশে নাই। যেসব দেশে হয়তো কিছু কিছু দেশে আছে, অর্ধেক নেই। মানে যেমন ভারতে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে নন প্র্যাকটিসিং, এবং তারা অনেক ধরনের আর্থিক এবং অন্যান্য সুবিধা দেন এবং সেখানে লোকে কাজ করে। আবার অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো আপনার হচ্ছে প্র্যাকটিস করতে পারে, তারা প্র্যাকটিস করে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই লোকগুলা যে ওই তাদের অফিস আওয়ারে বাইরে কাজ করছে কিনা। যদি করে তাহলে নিশ্চয়ই সেটা অপরাধ, এবং এই অপরাধের জন্য যে কোনো শাস্তি আসলে সরকার, রাষ্ট্র দিতে পারে। এ ব্যাপারে যে আমাদের চিকিৎসক অন্য চিকিৎসকদের কোনো আপত্তির জায়গা নাই, এমনকি বিএমডিসিও দিতে পারে শাস্তি।
আর একটা হচ্ছে যে আপনার কিন্তু ধরুন সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তাররা যে ধরুন অন্য শহরে, মানে ধরুন উপজেলার একজন ডাক্তার জেলা শহরে একটা চেম্বার আছে, তিনি নানা সময়ে সপ্তাহে 2 দিন ওই হাসপাতালে সার্জারি করেন, সপ্তাহে 2 দিন ওখানে দেখেন, মানে এগুলো যে ঠিক মানে অফিস টাইমের বাইরে হচ্ছে সেটা তো ঠিক নিশ্চিত নয়। আমি বলি, আপনি কিন্তু এটি হাইপোথেটিক্যালি না 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 আমি একটু প্রথম কথা হচ্ছে ডাক্তারদের প্র্যাকটিস অধিকার সরকারই দিয়েছে। হ্যাঁ। অফিস আওয়ারে কেউ আর সেটা প্র্যাকটিস বাংলাদেশের জন্য দরকারও, রোগীদের জন্যও দরকার। সরকারি আওয়ারে করবে না, কিন্তু উপজেলা লেভেলে চিকিৎসক থাকে না, পোস্টিং, ট্রান্সফার, প্রমোশন, এর কোনো নীতিমালা মানা হয় কি? আচ্ছা, সেটা একটা সমস্যা। there are lots of problem on it. না, না, আমি কিন্তু ওইটা আবারও বলছি যে আলাদা issue। there are lots of problem on it, সেখানে না সাস্টেইন করার অনেকগুলো কারণ আছে। কারণ আরো খারাপ ভাবে বলতে গেলে নেপোটিজম, ফেভারিজম, দলবাজি, এগুলো তো সারপ্লাস করে যায়। সুতরাং ফ্রাস্ট্রেশনের তো মাত্রাটা, হতাশ হয়ে পড়েন অনেক সময় না 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 ডাক্তাররা। এটা তো আলাদা একটা চ্যাপ্টার, কিন্তু এটা এটাও নিয়ে আমি একটু আপনার শুনতে চাই যে করতে হবে। ডাক্তাররা আসলে কি, মানে একজন তরুণ ডাক্তার, মানে এখন তো অনেক ডাক্তারদের নিয়োগ দেওয়া হয়েছে, সংখ্যা বেড়েছে, তারপরেও যে রোগীর কাছে পৌঁছচ্ছেন না, কোনো মানে তারা থাকতে পারছেন না সেখানে, এরকম ব্যাপার। আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই ইস্যুটা যে আপনি যেটা বললেন পরে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন চিকিৎসক ধরেন ঢাকায় কাজ করেন, তিনি টাঙ্গাইল বা অন্য নোয়াখালী বা কোথাও ফেনীতে তিনি ছুটির দিনে প্র্যাকটিস করেন। হ্যাঁ, আপনি যে কথাটা বলছেন অনেকাংশে সত্য, কিছু কিছু ক্ষেত্রে সত্য, যে সে হয়তো বৃহস্পতিবারে আগে বেরিয়ে যাচ্ছে এবং শনিবারে সে দেরিতে ঢুকছে, এটা তো ডেফিনেটলি অন্যায়। এবং এই অন্যায়গুলো দেখার জন্য কিন্তু তার লোকাল অথরিটি আছে, এবং এই লোকাল অথরিটির তাদের ব্যর্থতা যে তারা তাদের অফিসারদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না বা করছে না। আমি বলবো যে তারা করছে না, পারছে না, চাইলেই পারা যায়। এখন হচ্ছে যে এইটা একটা দিক গেল। দ্বিতীয় দিক হচ্ছে যে আপনি যে কথাটা এখন বললেন যে কেন আসলে এই যে চিকিৎসকরা থাকছে না বা পারছে না, আসলেও কিন্তু যে আপনার আমাদের যে উপজেলা এবং অন্যান্য যে চিকিৎসা প্রতিষ্ঠান বা ইউনিয়ন সাব সেন্টার সবগুলো মিলে যে পরিমাণ চিকিৎসকের দরকার, যে সার্বক্ষণিকভাবে রাখার জন্যে সেরকমভাবে নেই। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে নিড বেস আপনার অর্গানোগ্রাম বা জনবল সৃষ্টি নেই। আপনি ধরেন যে আপনি যদি দেখেন উপজেলা লেভেলে 10 জন কনসালটেন্ট, 4 জন মেডিকেল অফিসার, 1 জন ইউএচএফপিও, এটা তো কোনোদিন হইতে পারে না। আপনার হচ্ছে যে আমরা যে সাধারণ গ্রাম্য ভাষায় বলি বাঙ্গির চাইতে বিচি বড়, তো এখন হচ্ছে কনসালটেন্ট 10 জন, এর মধ্যে সার্জন হচ্ছে 4 জন, মেডিকেল অফিসার 4 জন, তাহলে হাউ কাম দিস উপজেলা আপনার কিভাবে সার্ভিসটা দিবে? রশিদে মাহবুব স্যার যেটা বলতে চাচ্ছেন, হ্যাঁ রশিদে মাহবুব স্যার যেটা বলছেন যে আসলে যে আপনার এইখানটায় কিছু আপনার পরিবর্তন করা দরকার, তা না হলে পরে আমরা পুলিশিং করে আপনার এই স্বাস্থ্য সেবার যে উন্নয়ন বা কাঙ্ক্ষিত যে সেবা যেটা আপনারা চাচ্ছেন, জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন, বা সবাই চাচ্ছে দেশের মানুষ, সে জায়গায় পৌঁছানোর জন্য আমাদের এই যে সমস্যাগুলো যেগুলো আছে চিহ্নিত করে অ্যাড্রেস করা দরকার। তা না হলে শুধুমাত্র এই যে ব্লেম করে করে আমরা একে অপরের ধরেন যে দুদুক এই কথা বলছে, আমি সেটাকে আবার ডিফেন্ড করার চেষ্টা করব, এইভাবে তো আসলে চলতে পারে না। আমাদের সমস্যার জায়গাটা চিহ্নিত করে সেই সমস্যাটা আমাদেরকে সমাধান করতে হবে, তাহলেই দেখবেন যে হ্যাঁ সমস্যা আছে। আপনার সারা ওয়ার্ল্ডে কিন্তু গ্লোবালি যে রিটেনশন প্রবলেম, যে ডাক্তারদের ধরে রাখা, হ্যাঁ রিটেনশন প্রবলেম, আপনি দেখবেন যে 3-4 দিন আগে খবরের কাগজে আসছে যে উড়িষ্যা তার স্বাস্থ্য বিভাগ করেছে যে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করবার জন্য সেলফি তুলে তাদেরকে অধিদপ্তরে পাঠাইতে হবে। মানে এই যে রিটেনশন প্রবলেম আপনি গ্লোবালি যদি দেখেন, এই রিটেনশন প্রবলেম কিন্তু সব জায়গায় আছে। আমাদের দর্শকরাও অনেক সাজেশন দিচ্ছেন, সেগুলো নিয়ে আপনাদের মত শুনবো, কিন্তু মইদুল ইসলাম, আসলে এই যে পুলিশিং করে লাভ হবে না বলেছেন ডাক্তার আরসালান, আসলে এই যে দুদকও এখন গিয়ে দেখছে, তাতে অনেক সাধারণ মানুষ হয়তো খুশি, কিন্তু তাতে আসলে লাভ হবে কিনা, মানে এটাতে কোনো লাভ হবে কিনা, এবং এই কথাটাও ডাক্তার মাহবুব তুলেছেন যে আসলে তো
কর্মচারী ঠিকভাবে কাজ করছেন কিনা সেটা দেখবার কথা স্বাস্থ্য অধিদপ্তরে, অথরিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। না সেটা ঠিকই আছে, এবং এখানে সেই আলোচনাগুলো এসছে যে এইগুলো কাদের দেখবার কথা। তো তারা যদি দেখতেন ঠিকভাবে তাহলে হয়তো মানুষের এত অভিযোগের ইয়েগুলো আমাদের কাছে আসতো না। তো সেই জায়গাটা হয়তো বা হচ্ছে না ঠিকভাবে তদারকি বা ইয়েটা, এবং যে কারণে দুর্নীতি দমন কমিশন এই জায়গাটায় গিয়ে আপনার একেবারে এটা আনআর্থ করে দেওয়া হলো যে না আসলে মানুষ যেটি পারসেপশন, যেটি আপনারা বলা হচ্ছিল যেটা পারসেপশন, আসলে পারসেপশন নয়, এটা বাস্তবতা। দুদক যাওয়ার পরে এটি আসছে যে এটি বাস্তবতা। এখন আরও কিছু এসছে যে ডাক্তার সাহেবরা কেন ওই ধরেন উপজেলা লেভেলে থাকছেন না, সেটার ক্ষেত্রে আমার যেমন মনে পড়ে, আমার ব্যক্তিগতই কথা, কারণ আমার ফাদার ডাক্তার ছিলেন এবং গ্রামে ছিলেন। আমি গত বছর সেই গ্রামে গেলাম, গিয়ে ওই জায়গাটা দেখতে গেলাম কেমন, দেখলাম যে সেটা তার ছিল একটি মাটির ঘর এবং ডাক্তারখানাও ছিল মাটির, এবং আমার একেবারেই মানে জন্মের পরেই ওইখানে যাওয়া। তো ওই জায়গায় আমার ফাদার ছিলেন। এখন সেখানকার মানুষের অভিযোগ হচ্ছে যে ওইখানে এখন কোনো ডাক্তার থাকেন না এবং আসেনও না, ওখানকার মানুষ পুরোপুরি চিকিৎসা বঞ্চিত। তা এখন আমার ফাদার থাকতেন, আমি বলি সেটি হচ্ছে না, আমি তো যদি একজন ডাক্তার হতাম আমি তো গিয়ে মাটির ঘরে থাকতে চাই না। আমাকে সেটি আমাকে শেষ করতে দেন। সেটি হচ্ছে যে তখনকার যে সময়, সেই সময়ের জন্য ওইটা হয়তো বা ছিল, এবং পাশাপাশি অন্যান্য মানুষদের চাওয়া পাওয়াও খুব বেশি কিছু ছিল না। এখনকার সময়ে মানুষদের চাওয়া পাওয়া বেড়েছে, কাজেই ওই জায়গাগুলোতে আর একটু কিছু সুযোগ সুবিধা বোধহয় বৃদ্ধি করবার প্রয়োজনীয়তা আছে, যাতে করে ওইখানে থাকবার ইয়েটা হয়। একদিক থেকে সরকারের দিক থেকে করণীয়, আবার মানুষের দিক থেকে যেটি আসার দরকার, যে মানুষের বোধের জায়গাটাই, সেটি হচ্ছে যে এখন এই সবাই কেন ছুটছেন, ধরেন হাসপাতালের সরকারি ডিউটি যে 2টো বা 2:30 পর্যন্ত করছেন, তারপরে ছুটছেন আরেকটি ক্লিনিকে। এখন একজন রোগীর জন্য কত মিনিট সময় দেওয়ার কথা, সেইটা উনি দিতে পারছেন কিনা, এবং এই হসপিটালে তার যে রোগীর ভিড়, সেখানেও তিনি প্রপারলি সেই প্রত্যেকটা রোগীকে যথাযথ সময় দিতে পারছেন না। আবার যে ক্লিনিকে ছুটছেন সেখানেও সময় দিতে পারছেন না। আসলে উনি ছুটছেন কিসের পেছনে? ছুটছেন অর্থের পেছনে। অর্থ ছাড়া, আমি বলি অর্থ ছাড়া এই ক্লান্তিকর পরিশ্রমের তো কোনো মানে নেই। কেন করছেন এটি সেটি, এবং সেখানে গিয়ে আসলে চিকিৎসাও হচ্ছে না সেইভাবে। এখন সেই জায়গাটাই আমাদের বোধের জায়গাটাও মানুষের চেঞ্জ করার দরকার আছে। রিসেন্টলি আমরা একটা রিসার্চ করেছিলাম যে বাংলাদেশের রোগীরা খুশি কোথায়, কোন চিকিৎসাতে সরকারের। দে আর মোস্ট হ্যাপি অন দ্য কমিউনিটি ক্লিনিক্স। কেন? ওখানে বিনা পয়সা ওষুধ পাওয়া যায়, এটা হচ্ছে মূল জায়গা, এবং ওখানে কোনো ডাক্তারও নাই, কিন্তু ওষুধরা পায় ওখানে যারা যায়, দে আর দ্য মোস্ট স্যাটিসফাইড ক্লায়েন্ট। কারণ আসলে তো মানুষের নিত্যদিনের সমস্যা জ্বর, কাশি, পেট খারাপ। আমি একটা বিরতির পর ডাক্তার মাহবুব আপনার কাছে ফিরি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক দর্শক বলছেন যে বেসরকারি খাতে দিয়ে দিলে নাকি আমরা খুব ভালো চিকিৎসা পাবো। বুঝা যাবে একটা বিরতির পর ফিরে এলাম। রাজকাহনে ডাক্তার রশিদী মাহবুব, আপনি শুরু করেছিলেন যে মানুষ সবচেয়ে খুশি কমিউনিটি হাসপাতালে, যেখানে ফ্রি ওষুধ আছে, ডাক্তার নাই। কেন খুশি? কারণ ওষুধরা পায়, কারণ ওকে পয়সা দিয়ে খরচ করে ওষুধরা কিনতে হয় না। কিন্তু আমরা যে প্রশ্নটা নিয়ে আজকে আসছি, আমরা কিন্তু অনেকদিন থেকেই বলছি চিকিৎসার ব্যবস্থাপনা সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে বেহাল। এবং দুদক একটা ভালো কাজ করেছে, তারা একটা ডকুমেন্টের এই জায়গায় প্রেজেন্ট করেছে, হয়তো সেগুলি নিয়ে সমালোচনা হয়। সমাধানটা কি? আবার এই মন্ত্রী এসে তারা 100 দিনের প্রোগ্রাম অলরেডি ডিক্লেয়ার করেছে, উনি জিরো টলারেন্সের মতোই যাবে। এখন উনিও বলছে যে উনি তদারকি করবেন, কিভাবে, যে মন্ত্রণালয়ে থাকবে তার আওতায়, ডিজির আওতায় থাকবে, ডাইরেক্টরের আওতায় থাকবে। কিন্তু লোকবলটা কোত্থেকে আসবে? এমনি তো লোকবল ওখানে শর্টেজ। এগুলোর জন্য কি আপনি এই ওষুধের ব্যাপারটা বলায় আমাদের একজন দর্শক পারিজাত দত্ত নন্দন বলছে যে ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া যায় কিনা, মানে উন্নত বিশ্বে ফার্মাসিস্ট নিয়োগ দিয়ে এই ওষুধের সমস্যার সমাধান। আমি তো সেই জায়গায় বলছি দিস অল নিড রিঅর্গানাইজ রিফর্ম, কারণ এটা কিন্তু রিফর্মের, আমি সেগমেন্টাল বলছি না। এখন আমার কথা হচ্ছে যে আজকে ওনারা যে তদারকি করবে,
আগের যে স্ট্রাকচারটা আছে তারাই তদারকি করবে সেন্ট্রালি, তাহলে এটা কেন ডিসেন্ট্রালাইজেশন কেন করে না? এই তদারকির জন্য কেন ভিন্ন ফরম্যাট তৈরি করে না? সেগুলো তো কোনোটাই করবে না। আর চিকিৎসক যে ওখানে থাকে না, আমি তো আবারও বলছি, আজ পর্যন্ত গভর্নমেন্ট কি একটা রিসার্চ করেছে যে হেলথ সিস্টেম ডেলিভারিতে এই নটটা কেন আছে, এটা কিভাবে সংশোধন? আজকাল তো এগুলো ডায়ালেকটিক্স নিয়ে রিসার্চ করা যায়, এগুলো কিন্তু করা রাজি না। কারণ এই ব্লেম গেমের বেনিফিট হচ্ছে যারা ক্ষমতায় থাকে তারা নেই। ডাক্তার আরসালান, দীপক কুমার সাহা নামে আমাদের একজন দর্শক লিখছেন যে ডাক্তাররা, আমাদের দেশের মেধাবী স্টুডেন্টরাই ডাক্তার হতে যান, কিন্তু যখন তারা প্রথম সরকারি চাকরি পেয়ে উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোতে যান তখন তারা গিয়ে একটা বসার চেয়ারও পান না। কিন্তু আমার ধারণা তিনি ডাক্তার, তিনি বলছেন কিন্তু যারা পুলিশ অথবা প্রশাসন ক্যাডারে যোগ দেন তারা যোগ দেওয়া মাত্র নানা রকম বেনিফিট এবং ক্ষমতা নিয়ে যোগ দেন, এই কথা বলছেন। আর আতিকুল ইসলাম বলছেন সরকারি চাকরি রেখে সকলেই ক্লিনিকে বসেন, পেশা একটা ব্যবসায় পরিণত হয়েছে, টাকার পেছনে ছুটছেন সবাই। SH তুহিন খান একটি জেলা সদর হাসপাতালের নাম উল্লেখ করেই বলেছেন, আমি সেটা উল্লেখ করলাম না, যে 2-3 দিনেও সেখানে ডাক্তার দেখা যায় না, নার্স ওয়ার্ড বয়রাই সেবাটা দেয়। তাহলে নার্স ওয়ার্ড বয়দের প্রশিক্ষণ এবং বেতন বাড়িয়ে লাভ হবে কিনা? এগুলো আবার উনি বলেছে ডাক্তার দেখা যায় না, হুইচ ইজ রং ওয়ে। উনি হয়তো যাকে খুঁজছে বা যখন গেছে, ডাক্তার ছাড়া কোনো হাসপাতাল আছে এটা আমি বিশ্বাস করি না, এটা হয় না। এখন যে কোনো হাসপাতালেই ডাক্তার কিছু না কিছু থাকে। প্রশ্ন হচ্ছে যে নাম্বার যেটা গভর্নমেন্ট দেওয়া হচ্ছে, বিভিন্ন কারণে একদল ওখান থেকে চলে যায় আর কিছু সরকারি ফ্রেমে যায় এবং ডাক্তারের শর্টেজটা থাকে। আমাদের যেটা হচ্ছে যে আবার ডাক্তারের পক্ষ থেকে যদি আসি, সে ওখানে বসে কি করবে? একটা গাইনোকোলজিস্ট, একজন সার্জন ওখানে দিয়েছেন, একজন অ্যানাস্থেসিস্ট নাই, আপনার মেশিন নাই, ও বসে কি করবে? কারণ ওখানে বসে যে ওর কাজটা কমফোর্টেবলি সার্ভিসটা দিবে সেই আনুষ্ঠানিক। ডাক্তার আরসালান, এই প্রশ্নটা ডাক্তার মাহবুবকে করবো ঠিক করে রেখেছিলাম, ভুলে গেছিলাম, যে রেজাউল করিম স্বপন বলছেন যে আসলে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হোক এবং বলে দেওয়া হোক 3 বছরের মধ্যে যন্ত্রপাতি সহ সকল টাকা সে ফেরত আনবে এবং সার্ভিসটা বেটার হবে কিনা বেসরকারি খাতে দিলে। না, কখনো হবে না। এবং উনি যেটা বলছেন সেটা করলে এদেশের সাধারণ মানুষের, যে আপনি জানেন যে এখন হচ্ছে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার হচ্ছে স্বাস্থ্যে 67%, যেটা 65% ছিল। এবং বাংলাদেশের মানুষ গরিব থেকে গরিব হচ্ছে, প্রথম কারণ হচ্ছে নদী ভাঙন, দ্বিতীয় কারণ হচ্ছে স্বাস্থ্যসেবা ক্রয়। এবং এটা একটা বিশাল আলোচনার, এটা আপনি কোনো সময় সুযোগ পেলে করেন। এখন কথা হচ্ছে যে এরকম ভাবে প্রাইভেট সেক্টরে দিলে আমাদের দেশের মানুষ আরো গরিব হবে। যেটুকু সরকারি হাসপাতালে গিয়ে যদি আমি ডাক্তারও না পাই, ওষুধও না পাই, আমাকে না 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 একদম পাচ্ছে না এটা বললে হবে। এই যে আপনার হচ্ছে যে প্রাইভেট সেক্টরে কত চিকিৎসা হচ্ছে আর সরকারি হাসপাতালে কত, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট নাম্বার, স্ট্যাটিস্টিক্সে আছে। এটা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছতে পারছি না, বা আমরা যতটুকু আশা করছি সেই আশাটা আমাদের পূরণ হচ্ছে না। আশা তো বাড়তেই থাকবে, তো সেটা বাড়ুক। আমরাও চাইবো যে সরকার বা রাষ্ট্র এটা চেষ্টা করবে যে সব সময় মানুষের চাহিদা পূরণ করবার জন্য। আমরাও সরকারের যে নাগরিক হিসেবে, আমরা দেশের নাগরিক হিসেবে আমরাও যে সাহায্য সহযোগিতার হাত বাড়াবো। আর দ্বিতীয় কথা যেটা আমাদের দর্শক রেজাউল করিম স্বপন আসলে বলছেন বেসরকারি ব্যবস্থাপনায় 30% শেয়ার ডাক্তারদেরকে দিয়ে ছেড়ে দেওয়া হোক হাসপাতালগুলোর ব্যবস্থাপনা, যন্ত্রপাতির মূল্য তারা 5 বছরে সরকারকে পরিশোধ করবে। ডাক্তাররা কি ভালো ব্যবস্থাপনা করতে পারবেন? না, এগুলা বাজে কথা। কারণ হচ্ছে যে আপনি যে কথাটা বললেন, পারছেন না ডাক্তারদের ব্যবস্থাপনা করতে। একটু আগে একজন চিকিৎসক যে সন্দেহ করছেন, দীপক যেটা বলেছে যে পুলিশ বা ইউনো যে গাড়ি পাচ্ছে, তারপরে মানে সাজানো অফিস পাচ্ছে, কিন্তু চিকিৎসকরা যে বসার চেয়ারটাও পাচ্ছে না। এটা আছে, মানে ডিসপ্যারিটি বিটুইন দ্য ক্যাডার্স, এটা আছে আমাদের দেশে এবং এটা নিয়ে অসন্তোষও আছে। তার চাইতেও যে বড় বিষয়টা, সরকারের সঙ্গে আপনারা কথা বলছেন না, মানে আমরা সরকারের সাথে অনেক দেন দরবার করেছি, কিন্তু যারা সরকারকে পরিচালনা করেন তারা তো যে বেনিফিশিয়ারি অফ ইট। আমি যেটা বলি সেটা হচ্ছে এই যে চেয়ার থাকে না, টেবিল থাকে না, এটা আমি বলবো যে সরকারের চাইতে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনায় যারা আছেন তারা দায়ী, একদম তারা দায়ী। তারা দায়ী কেন? যে তারা যা ক্রয় করা দরকার, যেখানে ক্রয় করা দরকার সেটা না করে
তারা এই সরকারের কষ্টার্জিত গরিব মানুষের ট্যাক্সের পয়সা অন্যায়ভাবে অন্য জায়গায় খরচ করছেন, যেটা দিয়ে সাধারণ মানুষ কোনো বেনিফিট পাচ্ছে না। মইদুল ইসলাম, আপনারা তো এখন সেটাই চেষ্টা করছেন বোধহয়, স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি বন্ধ। আমাদের কতগুলো প্রাতিষ্ঠানিক টিম করা আছে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য, তার মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত একটি টিম কাজ করছে। এর আগে এই টিম কাজ করেছে এবং তখন দেখা গেল যে ওই যে হার্টের যে রিং চলতি কথায় যেটি বলে আর কি, ওইটার যে দামের ব্যাপারটা ছিল যে অনেক বেশি দাম বাইরে থেকে যেটি আনে, সেই জায়গায় কিছুটা কন্ট্রোল এসছে। তারপরে আমাদের কাছে আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে ওষুধের মানের বিষয়টা, এটাও দেখছি। তখন তো অনেক বেসরকারি হাসপাতালে গিয়ে আপনারা মেয়াদোত্তীর্ণ ওষুধ থেকে ভুয়া ডাক্তার অনেক কিছুই পেয়েছেন। সুতরাং যে স্বাস্থ্য খাতকে যে বেসরকারি খাতে দেবার কথা বলা হচ্ছে, এটা আর একটা খুবই খারাপ ইয়ে হবে। ব্যক্তিগতভাবে আমি এখন পর্যন্ত কোনো বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যাইনি। আমার আস্থার জায়গা সরকারি হাসপাতাল, এবং আমি ব্যক্তিগতভাবে চাই এবং সবাই চাইবে যে সরকারি হাসপাতালের মান উন্নয়ন হোক। যেটি একেবারে যে আমি ঢালাও ভাবে যে আপনি বলবেন যে না সরকারি হাসপাতালে কিছুই হয় না, ডাক্তার থাকেন না মোটেই, চিকিৎসা হয় না মোটেই, সেইটি নয়। কিন্তু এক্সপেকটেশন মানুষের যেটা, সেই জায়গাটাই মানুষ চাইছে যে সরকারি হাসপাতালগুলো সেই জায়গাটায় পৌঁছাক, এটাই হচ্ছে কথা। এবং সরকারকে সেই ব্যবস্থাটা করে দিতে হবে, যাতে করে যেটি বললেন যে ডাক্তারদের যে মিনিমাম যে সমস্ত চাহিদাগুলো আছে, ক্যাডার হিসাবে তাদের যে পাওনাগুলো আছে, সেইগুলোর দিকে যদি হয়তো দেখা যায়, তাহলে নিশ্চয়ই ডাক্তার সরকারি কর্মকর্তা হিসেবে সুযোগ সুবিধার জায়গাটা অন্যান্যদের যেমন আছে তেমন যদি সবারই হয়। এবং এই ক্ষেত্রে শুধু ডাক্তার না, আপনার আরো অন্যান্য ক্যাডারেরও কিছু কিছু বঞ্চনার দুঃখ আছে, সেইগুলো যদি অ্যাড্রেস করা যায়, সেইখানকার সার্ভিসও আরো ভালো হবে। আমি শেষ করব, আমি একজন দর্শকের মন্তব্য পড়ে শেষ করতে চাই। সেই দর্শক বলছেন যে আমাদের দেশের অবস্থাটাই এমন যে হাসপাতালে ডাক্তার নাই, সাইটে ইঞ্জিনিয়ার নাই, কিন্তু আমরা নতুন নতুন প্রজেক্টে খুব আগ্রহী, কারণ সেই নতুন নতুন প্রজেক্ট থেকে আবার নতুন নতুন দুর্নীতি সূত্রপাত করতে পারি। আমার মনে হয় দুর্নীতি দমন কমিশনের কাছে এসব অভিযোগ নিশ্চয়ই নিয়মিত যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ মইদুল ইসলাম, ধন্যবাদ ডাক্তার ইকবাল আরসালান, ডাক্তার রশিদি মাহবুব। রাজকাহনের পরবর্তী পর্বে ডাকসু নির্বাচনের পরিবেশ আছে, এই নিয়ে করবো আলোচনা।